তো গত ক্লাসে আমাদের আলোচনা ছিল ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স সিস্টেম মোটরের মধ্যে সুইচড এবং সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স সিস্টেমের মোটর। তো তারই প্রেক্ষাপটে আমাদের আজকে ধারাবাহিক আলোচনা। আমরা একটা হোয়াইট বোর্ড তৈরি করে নিই এবং এটাতে আমরা কিছু প্র্যাকটিস করি প্রবলেম। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। এখানে এক্সাম্পল স্বরূপ আমাদের আজকে প্রবলেম, এখানে ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স সিস্টেম আর মোটর আমরা ডিসকাস করছি। সেই ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স সিস্টেম আর ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স সিস্টেম আর আচ্ছা, তো সেটাকে আমরা সংক্ষেপে বলি ভি আর এস। এদের মধ্যে দুই রকম মোটর ছিল, একটা হচ্ছে সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটর এস আর এম। সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটরের পাশে এখানে ছিল সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর। কারণ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর এবং সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটর দুটোই যদি এস আর এম হয়ে যায়, সেজন্য আমরা সিনক্রোনাসের ক্ষেত্রে সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর পুরোটাই লিখতে পারি অথবা ভিন্নভাবে লিখতে পারি। সাধারণত এস আর এম দ্বারা আমরা জেনারেল ভাবে সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটরকে বুঝে থাকি। এখানে একটা এস আর এম মোটর দেওয়া আছে, এখানে আমি যেটা এ তে দেওয়া আছে, এ তে হলো এস আর এম অর্থাৎ একটা সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটর, এবং এটাকে আমি এস আর এম 1 বলতেছি আর এটাকে আমরা বলতেছি সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটর 2, এস আর এম 2। দুটো আলাদা আলাদা নাম দেওয়ার কারণ হচ্ছে প্রথম যে মোটরটা আছে সেখানে স্টেটর উইন্ডিং আমরা দেখতে পাচ্ছি যে মোট কতগুলো উইন্ডিং আছে, 1 2 3 4 5 6। স্টেটর পোলস টোটাল 6টা। স্টেটর পোলস is equal to 6 আর রোটর পোলস equal to 4। তার মানে হচ্ছে এখানে স্টেটর পোল হলো 6টা, রোটর পোল 4টা। আচ্ছা, এবার আলোচ্য বিষয় হলো যে এই মোটরের স্টেপ অ্যাঙ্গেল কি হবে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে স্টেপ অ্যাঙ্গেল। এটাকে আমরা জেনেছি স্টেপার মোটর এবং ব্রাশলেস ডিসি মোটর স্টেপ অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটর স্টেপ অ্যাঙ্গেলটা ওই পদ্ধতিতে বের করা যায় না। সুইচড রিঅ্যাক্ট্যান্স মোটরের স্টেপ অ্যাঙ্গেল বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে আমরা দুটো পদ্ধতি আলোচনা করতে পারি। তো মেইন বিষয় হচ্ছে যে স্টেপ অ্যাঙ্গেলে আমাদেরকে বের করতে হবে রোটর মুভমেন্ট। রোটর মুভমেন্ট এই মুভমেন্টটা কি হবে, অ্যাঙ্গুলার মুভমেন্ট। অ্যাঙ্গুলার মুভমেন্ট বা থিটা।
এভাবে বের হবে। তো রোটরটা যেহেতু ঘুরছে, তো আমাদেরকে জিওমেট্রিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি এই রোটরটা একটা স্টেপে কতখানি ঘুরবে। সেটা একটু আমি বলি। প্রথম হলো রোটরটা এই অবস্থায় আছে, আমরা অ্যানিমেশনে দেখেছি যে দুই রকম আমাদের সুইচ এবং সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স মোটর ছিল। তো আমি একটু পাশাপাশি আলোচনা করতে চাচ্ছি যে আমরা আজকে যে মোটরটা নিয়ে পড়াশোনা করছি সেইটার মধ্যে টাইমিং ডায়াগ্রামটা এক নজর দেখে নিলে আমাদের উইন্ডিং ডায়াগ্রাম এবং বাকি আলোচনাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা এক নজর একটু দেখে নিই। স্যার এটা রেকর্ড করলে ভালো। রেকর্ড হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে মোটরটা নিয়ে পড়াশোনা করছি, তো সেরকম একটা মোটর এখানে। তো এখানে আমরা গত ক্লাসে এটা দেখেছি যে ভেরিয়েবল একটা স্টেপার মোটরের এখানে উইন্ডিং ডায়াগ্রাম দেওয়া আছে এবং এখানে টাইমিং ডায়াগ্রাম দেওয়া আছে এবং এখানে একটা স্টেপে কতখানি রোটেট করে আমরা সেটা একটু যদি দেখে নিয়ে বিষয়টা আলোচনা করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে কি হয়। তো এখানে মোট স্ট্যাটার পোল যেটা আছে টোটাল এখানে আছে, এখানে যদি এক হিসাব করি এখানে আমরা এক টোটাল 1 2 3 4 5 6 7 8 টোটাল স্ট্যাটার পোল নাম্বার অফ স্ট্যাটার পোল ইজ ইকুয়াল টু 8। আর টোটাল রোটর পোল হচ্ছে 6 1 2 3 4 5 6 রোটর পোল হচ্ছে 6, স্ট্যাটার পোল হচ্ছে 8, রোটর পোল হচ্ছে 6। স্ট্যাটার পোল হচ্ছে 8টা, রোটর পোল হচ্ছে 6টা। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখে নিই যে এখানে স্টেপ অ্যাঙ্গেল গুলো কিভাবে তৈরি হচ্ছে এবং আমাদের আজকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা এই মোটরকে কেন্দ্র করে, সেটা দেখে নিই কিরকম। তো এখানে আমরা বলেছিলাম যে উইন্ডিং টোটাল 4টা থাকবে, যেহেতু স্ট্যাটার পোল আছে 8টা, তাহলে নাম্বার অফ উইন্ডিং সমান কি হবে স্ট্যাটার পোল ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 4টা হবে। কয়েল ইকুয়াল টু কি হবে W ইকুয়াল টু 2C, W ইকুয়াল টু 2C, অর্থাৎ 2C মানে হচ্ছে দুটো কয়েল প্রতিটা উইন্ডিং এ, তাহলে 4 উইন্ডিং মানে হচ্ছে আমাদের কি হচ্ছে 8C বা 8টা কয়েল হচ্ছে। এগুলো হচ্ছে সিম্পলিফাই করার জন্য। সুতরাং নাম্বার অফ পোল ইজ ইকুয়াল টু নাম্বার অফ কয়েল ইকুয়াল টু C। এই সিম্পলিফিকেশনগুলো একটু খেয়াল রাখলে আমাদের ডিজাইন প্রবলেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক ইজি হয়ে যায়। এবার আমরা দেখি যে এটা দিয়ে কিভাবে আমরা চালাতে পারি। এখানে পয়েন্ট আছে 4টা 5 1 5 2 5 3 এবং 5 4। এই 4টা পয়েন্টের মধ্যে আমাদের একটা পয়েন্ট আছে যেমন 5 1, এটা হচ্ছে 5 1 প্রাইম। তো এই টার্মিনালটার পাশে আমি অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে রাখি, এটা একটা, এটার পাশে এটা একটা, এটার পাশে এটা একটা এবং এটার পাশে এটা একটা। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু মাথায় রেখে এটা একটু আলোচনা করি, সুবিধা হবে। তো এই 4টা পয়েন্টকে আমি যদি কি করি একসাথে এখানে শর্ট করে দিই, যে যেমন এই পাঁচটা পয়েন্টটা দেখানো আছে, অর্থাৎ 4টা উইন্ডিং এর যে কমন পয়েন্ট, সে কমন পয়েন্ট আছে হচ্ছে এই জায়গায়, কমন পয়েন্ট আছে এই জায়গাতে। এবং এখানে আমরা কি করছিলাম পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিয়েছি।
এটা হচ্ছে আমি বলেছি যে এই ভোল্টেজটা হলো এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে পজিটিভ ভোল্টেজ প্লাস 2 সেটা হচ্ছে এখানে, এবং এখানে যে চারটা উইন্ডিং এর যে কমন টার্মিনাল সেটা আমরা উইন্ডিং ডায়াগ্রামে দেখলাম এখানে, সেখানে সংক্ষেপে ডব্লিউডি লিখে রাখি। ডব্লিউডি হচ্ছে উইন্ডিং ডায়াগ্রাম। উইন্ডিং ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফাই 1 আছে, ফাই 2, ফাই 3 এবং ফাই 4 আছে, এবং এখানে অনুরূপভাবে ফাই 1, ফাই 2, ফাই 3 এবং ফাই 4 এই চারটা আমাদের উইন্ডিং সেখানে দেওয়া আছে চার দোকান একটা। এবার এখানে আরেকটু ক্লিয়ার করে দিতে বলি যে দুটো কয়েল ইন সিরিজ এটা আমরা দেখতে পাচ্ছি, টু কয়েলস আর ইন সিরিজ and there are total 4 windings and 8 coils in this setup. তাহলে আমরা সেই অনুযায়ী এটা উইন্ডিং ডায়াগ্রাম কমপ্লিট করে ফেলি। তাহলে হচ্ছে আমরা এখন এটা ওকে কমপ্লিটেড উইন্ডিং ডায়াগ্রাম। এবার আমরা দেখি হচ্ছে ড্রাইভার সার্কিট। ড্রাইভার সার্কিটে এসে মাঝখানের যে অংশটা এটা বলাই বাহুল্য, এটা হচ্ছে মোটরটা, এবং মোটরের ভিতরে যে রোটর সেটা সিম্বল হচ্ছে এটা, আর সাইড দিয়ে এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্যাটার। স্ট্যাটারে এখানে আমরা যেটা বললাম চারটা মিলে একটা কানেকশন, এটা সেটা হচ্ছে এখানে যে এই দুটো মিলে একটা, এখানে দুটো উইন্ডিং আছে, একটা ভার্টিক্যাল উইন্ডিং একটা হরিজন্টাল উইন্ডিং। এখন কি আছে, ফাই 1 আছে, ফাই 3 আছে। তো আমরা যদি এখানে একটু নাম লিখে দিই ফাই 1 আর ফাই 3, একটু দেখে নিই কেমন হয়। তো আমরা একটু এটাকে রিনেম করে নিই, রিনেম করলে আমাদের সুবিধা হবে আলোচনা করতে। অর্থাৎ এখানে যে নামগুলো দেওয়া আছে আমরা একটু রিনেম করে নিলে আমাদের মতো করে ডিসকাস করতে সুবিধা হবে। তো এখানে আমাদের চারটা পয়েন্ট দেওয়া আছে। এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল উইন্ডিং গুলোকে আমরা একটু করবো জাস্ট রিনেম করে দিই। দেখা যাক রিনেম করার পর তারা কেমন হয়। তো এখানে আমাদের আছে ভার্টিক্যালে ফাই 1 এবং ফাই 3। আমাকে করতে হবে এখানে আমি দিলাম ফাই 1 এবং এখানে আমি দিলাম ফাই 3। ঠিক আছে, ফাই 3 টা আমরা এখানে দিতে পারি চাইলে ফাই 3, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টালের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাই 4 এবং ফাই 2। লেফট পাশে আমি কি দিব, এই পাশে দিব ফাই 4। অর্থাৎ এখানে যে ফাই আছে এটাকে আমরা একটু মুছে দিতে পারি। এক কাজ করা যায়, ওখানে যে ফাইটা আমরা দেখতে পাচ্ছি ইরেজার দিয়ে মুছে দিই। হ্যাঁ ঠিক আছে, এবং এখানে আমরা কি করতে পারি, ফাই 4 ইউজ করতে পারি। তাহলে এখানে থাকছে আমাদের হচ্ছে ফাই 1 ফাই 3, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাই 4, এখানে দেখলাম হচ্ছে ফাই 4, এবং এখানে হলো আমাদের ফাই 2। তো এখানে যে আমরা নামগুলো দিলাম সেটার সাথে আমাদের আসলে এখানে মিলানোর জন্য আমি একটু লাইট এবং ডার্ক দুটো কালার ইউজ করলাম। তো এখানে আমরা দেখি যে এখানে বাকিগুলো করলে কি হয়। তো এখন এই কানেকশন গুলো আমরা দিয়েছি চারটা ট্রানজিস্টরে, তাহলে সেই হিসাবে এখানে আমাদের ফাই 1 আসতেছে, এখানে আসতেছে ফাই 3, তো এখানে আসতেছে ফাই 4, এখানে আসতেছে ফাই 2, এবং এখানে চারটা ট্রানজিস্টর Q1 Q2 Q3 Q4 দেওয়া আছে। এবার আমরা আসি হচ্ছে এখানে উইন্ডিং ডায়াগ্রামে। উইন্ডিং ডায়াগ্রামের ক্ষেত্রে দেখি কেমন হয়। উইন্ডিং ডায়াগ্রামটা আমরা একটু শার্প কালার ইউজ করি, কালো রঙের। তো এখানে আমরা করলাম কি, উইন্ডিং ডায়াগ্রামের এই জায়গাটা আমরা একটা অ্যাক্সিস আঁকালাম। ঠিক আছে, এই অ্যাক্সিসটা যেটা আমরা আঁকাচ্ছি সেটা হচ্ছে আমাদের 0, তাহলে এখানে t = 0। আর এখানে হচ্ছে 3 মিলিসেকেন্ড। আচ্ছা, এখন এই হলো আমাদের টাইম অ্যাক্সিস, এবং এটা হলো t = 0 স্টার্টিং পয়েন্ট, এবং এদিকে আস্তে আস্তে টাইমটা প্রগ্রেস করছে। এবার আমরা দেখি এর রোটেশনের সাথে এটা যে টাইমিং এর সম্পর্কটা কিরকম। সেটা হচ্ছে এরকম, প্রথমে আমি মোটরটাকে যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাতে চাই, মনে করো সিসিডব্লিউ, এই মোটরটাকে যদি সিসিডব্লিউ ঘোরাতে চাই, তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই উইন্ডিংটা এনার্জাইজ করলে সেটা চলে আসবে। এরপর আমাকে করতে হবে কি,
তারপর এটাকে অ্যানালাইজ করতে হবে। এখানে আমি 1 লিখেছি, আমি এখনই করবো কি আমি অন্য নাম দিয়ে দিচ্ছি। এখানে কি কি নাম আছে আমরা দেখে নিই। এখানে আছে 1, তারপরে 2, এখানে 2 দিয়ে দিলাম, এখানে 3 এবং এখানে 4। এখানে আমি দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3। ঠিক আছে, ওয়ান টু থ্রি। এরপরে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3। তাহলে আমরা প্রথমে 1 এটাকে অ্যানালাইজ করছি, এই জন্য আমরা করলাম কি 5 টা অ্যানালাইজ করলাম এবং বাকি 3টা জায়গা অ্যানালাইজ করে রাখলাম। এখন সেটা অ্যালাইনমেন্ট হচ্ছে এই জায়গায়, এখানে আমরা ডট পয়েন্ট রাখছি পজিশন বোঝানোর জন্য। এরপরে কি হয়ে গেছে, আমরা পরের টাইম স্লট আবার অ্যাপ্লাই করলাম। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, 5 টাকে অফ করে দিলাম, 5 2, 5 3, 5 2টা শুধুমাত্র অন এবং বাকিগুলো 5 1, 5 2 এবং 5 4 এগুলো হচ্ছে অফ। এই কারণে আমরা এরপর এই 2টাকে অ্যানালাইজ করা হলো। 2টাকে অ্যানালাইজ করার পর 1, 3 এবং 4 অফ আছে। এই সময় হলো কি 2 এর সাথে এই 2টা অ্যালাইন হয়ে গেল, এই যে 2 এর সাথে এই 2টা অ্যালাইন হয়ে গেল। ফলে হলো কি এটা একটু কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে চলে গেল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গায় এসে কি হয়ে গেল, একটু কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে চলে গেল। তাহলে এই ডটেরটা এটা কি হয়ে গেল, জাস্ট এখান থেকে শিফট করে সে চলে আসলো এই পাশে। এটাই হচ্ছে ডটের এটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন চলে আসলো। এরপরে কি হচ্ছে, এরপর আমাদের পরের স্লটে গিয়ে মেথডটা কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট স্লটে গিয়ে 1 এটাকে অফ করে দিলাম, 2 এটাকে অফ করে দিলাম, অন থাকলে হচ্ছে শুধুমাত্র 3। তাহলে 3 যেটা সেটা হচ্ছে অন থাকলো, সেটা কোথায়, সেটা হচ্ছে এখানে, সেটা হলো এখানে 1, অনের পরে এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরকম আগের মতো করে। 1 এর পর হচ্ছে 2, এটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 3, এটাকে অন করলাম, তাহলে হয়ে গেল কি এটা এটা এটার সাথে অ্যালাইন হয়ে গেল। এটার সাথে এটা। তাহলে আমরা এটা এখন এটার সাথে অ্যালাইন হয়ে গেল। লাস্ট স্টেজে এসে করলাম কি 1 এটাকে অফ করে দিলাম, এটাও অফ, 2 3, শুধুমাত্র 4 এটা হচ্ছে অন। তাহলে সে হয়ে গেল আরেকটি স্টেপ ঘুরে গেল। এভাবে করে মোটরটা কন্টিনিউয়াস রোটেশন হতে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডটেড পয়েন্টটা আছে সেটা প্রথমে একটু শিফট হয়ে গেল এখানে অ্যারোর দিকে কাউন্টার ক্লকওয়াইজ, তারপর আরেকটু শিফট হওয়ার পরে ফাইনালি কি হলো, এটার সাথে এটা অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, থার্ড স্টেজ এটার সাথে অ্যালাইন হয়ে গেল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটার সাথে এটা অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, এখানে যেভাবে অ্যালাইন হয়ে গেল এটাও এটার সাথে এটা অ্যালাইন হয়ে গেল। ব্যাস এইভাবে করে আমাদের এই সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এসে এই টাইম পিরিয়ড পরে আবার আমাদের আগের মতো করে, সরি এখান থেকে এই সাইকেলটা আবার স্টার্ট হবে নতুন করে, এখান থেকে আবার এই নতুনটা স্টার্ট হবে। এই
এখান থেকে এসে এইটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড, যেটা ফর কি হয়ে গেল একটা সিঙ্গেল স্টেপ। এটার মাধ্যমে আমরা কি হয়ে গেল 4টে স্টেপ পর এটাকে আমরা সাইকেল করতে হবে। আমাদেরকে সাইকেল করার মাধ্যমে আমাদের এই ডট পয়েন্টটাকে আস্তে আস্তে করে বাম দিকে সরাই নিয়ে আসতে হবে। তো এখান থেকে এই সাইকেলের মধ্যে তাদের শিফট হলো, এখান থেকে যে ডটেড পয়েন্ট এখানে আছে, এখানে যদি আমরা দাগ দিই, এখান থেকে শুরু করে ডটেড পয়েন্টটা শিফট হয়ে গেল লাস্টে এই পর্যন্ত, অর্থাৎ এই পোলের মাঝখান থেকে পরের পোলের মাঝখান এই অংশটুকু শিফট হয়ে গেল। আমরা যদি এখান থেকে এটা থিটাটা বের করতে পারি তাহলে তো আমাদের কাজ হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল পোল আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার থিটার মান হবে, এখন যদি থিটা ক্যালকুলেট করতে চাই, এই থিটা সমান সমান আমি এখানে একটা চিহ্ন দিই, ধরো থিটা একটা প্রাইম নাম দিলাম, তাহলে থিটা প্রাইম সমান কি হবে? থিটা প্রাইম সমান সমান হচ্ছে এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 45। এখন মুভমেন্ট হয়েছে কয়টা? এখান থেকে এখানে এটা একটা মুভমেন্ট, এটা হচ্ছে আরেকটা মুভমেন্ট, এটা হচ্ছে আরেকটা মুভমেন্ট, তিনটা মুভমেন্টে কি হয়ে গেল? 45 ডিগ্রি হয়ে গেল। প্রত্যেকটা মুভমেন্টকে আমরা একটা করে স্টেপ অ্যাঙ্গেল বলি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 45 ডিগ্রি ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 15। তো আমরা জিওমেট্রিক্যাল দেখতে পাচ্ছি যে এখানে আসলে 15 ডিগ্রি করে স্টেপ অ্যাঙ্গেল হয়েছে। এই রিল্যাক্টাস মোটরটাকে আমরা যদি একটু অ্যানিমেট করি তাহলে আমরা এরকম দেখতে পাই। তখন আমরা যে মডেলটা পড়লাম সেটা হচ্ছে এরকম, যে এখানে স্টেপগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি যে সেটা কিরকম হয়। তো এটা হচ্ছে তার ফার্স্ট পজিশনটা ছিল। এখান থেকে আমরা দেখি যে তিনটা ধাপে কি করে সে আসলে ধাপটা কমপ্লিট করে। তো প্রথমে হচ্ছে এই একটা ধাপ সে একটু মুভ করলো, এরপরে কি হলো আরেকটা ধাপ গেল, আরেকটা মুভ করলো, এরপরে সে কি হলো তার আরেকটা ধাপ সম্পন্ন হলো। এভাবে করে তার তিনটা ধাপ সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ এটা একটু আগে ছিল হচ্ছে এই জায়গাটাতে। তাহলে আমরা যদি এখানে একটু দাগ দিই তাহলে আমরা যদি দেখতে পাই যে যেমন এখন এই অবস্থায় এটার সাথে অ্যালাইন হয়ে আছে, আমি এখানে দাগ দিলাম। তাহলে এখন যদি আমি এটাকে রান করি যে একটা মুভমেন্ট, তাহলে দেখি কি অবস্থা হয়। একটা, এরপরে হবে দুইটা, এরপরে হবে আরেকটা, তিনটা। তাহলে কি হয়ে গেল? এখন যেটা একটু আগে এর সাথে অ্যালাইন হয়েছিল যে আমি দাগ দিয়ে রাখছি, সেটা এখন তার শিফট হয়ে কোথায় চলে গেল? চলে গেল এই জায়গাটাতে। এখন আমাকে করতে হবে কি, এটার সাথে এইটার একটা থিটা ড্র করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে তিনটা ধাপে সে কতখানি মুভ করবে। দিস ইজ কল্ড থিটা। এটা হলো সেই থিটা। অর্থাৎ এটাকে আমি বলছিলাম থিটা প্রাইম। থিটা প্রাইম আমরা পেলাম কত? থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে পোল আছে টোটাল 8টা, যেমন এটা যদি 1 হিসাব করি তো 2 3 4 5 6 7 এন্ড এটা হচ্ছে 8। তাহলে আমি এখানটাকে পাচ্ছি 360 over 8, that means এটা হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি এখানে আছে। এটা হচ্ছে টোটাল 45। তাহলে 45 ডিগ্রি হচ্ছে তার টোটাল থিটা প্রাইম। সুতরাং এক একটা স্টেপ হচ্ছে তার থিটা। থিটাতে এসে কতখানি গেছে? তিনটা ধাপ দেখিয়েছি, তার মানে 45 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 3। ডিগ্রি এটা হবে 3 কত হলো? 3 15 45, এই হলো 15 ডিগ্রি। স্যার এই অ্যাঙ্গেলটা তো তাহলে ডিপেন্ড করবে হচ্ছে স্টারের পোল সংখ্যার উপর। শুধু স্টার্টার না, স্টার্টার এবং রোটর উভয়ের পোল সংখ্যার উপর নির্ভর করবে। ঠিকই বলেছো, স্টার্টার পোলের উপর ডেফিনেটলি ডিপেন্ড করবে, শুধু তাই না রোটরের পোলের উপর ডিপেন্ড করবে।
ক্লিয়ার? জি স্যার। তো এটা এখন আমরা অ্যানিমেশন করলাম, আমরা ড্রাইভার সার্কিট সেটাও দেখলাম। এবার আমরা যাই হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটার ব্যাপারে আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে আমরা দেখবো যে পোল যদি ভেরিয়েশন হয়, অর্থাৎ 8টার বদলে 12টা থাকলে কি হয়, 6টা থাকলে কি, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আমরা আগের স্লাইডে চলে আসলাম। এখানে আসার পর এখানে আরেকটা জিনিস বলতে আমাদের বাকি থাকলো, যে গত ক্লাসে যেটা আলোচনা কিছুটা করা হয়েছিল, যে ক্লক এবং কাউন্টার ক্লক রিলেশনের ক্ষেত্রে ভেরিয়েশনটা কোন জায়গায় হচ্ছে। একটু খেয়াল করে আমরা দেখি যে এখানে 5 1 5 2 5 3 5 4 এটা হচ্ছে সিকোয়েন্স। আমি যে সিকোয়েন্সটাকে এভাবে লিখি 1 তারপর 2 তারপর 3 তারপর হচ্ছে 4, এটা বুঝলাম কি করে? বুঝলাম হচ্ছে এভাবে, এটা যদি আমার টাইম 0 হয়, এখানে যদি টাইমটা স্টার্ট হয়, প্রথমে আমি পাচ্ছি 5 1 কে, তাহলে এটা হচ্ছে 1, তারপরে পাচ্ছি 5 2 কে, সংক্ষেপে আমি লিখলাম 2, এরপরের টাইম স্লট আমি পাচ্ছি 3 কে, তারপর পাচ্ছি 3, এরপর টাইম স্লটে আমি পাচ্ছি 4। সুতরাং এটা সিকোয়েন্স হচ্ছে 1 2 3 4। তা আমরা যদি এই 1 2 3 4 সিকোয়েন্সে এটাকে আমরা রান করি, এইভাবে রান করলে আমরা তখন পেয়ে যাবো কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন সিসি ডাব্লিউ। আর তখন আমরা যে ক্যালকুলেশন করে দেখালাম 15 ডিগ্রি, সেটা কিভাবে হলো এখানে লেখা আছে। 15 ডিগ্রি স্টেপ আমরা কিভাবে অ্যাচিভ করলাম সেটা এখানে আমরা দেখালাম। এরপরে আমাদের হচ্ছে যে ডিজাইন প্রবলেম, এখন যদি আমাকে বলে যে আমাদের কি করতে হবে, স্টেপটা রিভার্স করতে হবে। তাহলে রিভার্সের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটাকে আমরা বলতে চাচ্ছি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটা আমরা দেখবো যে কিভাবে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন থেকে আমরা ক্লকওয়াইজ রোটেশনে যেতে পারি। তাহলে একটা ধরে দেখে নিই। তো ক্লকের ক্ষেত্রে আমাদের এই পালসটা আগের মতনই, এখান থেকে আমরা যদি শুরু করি, এই পালসটা হচ্ছে স্টার্টিং পালস। আমি এর আগে বলেছিলাম যে আমরা যদি এভাবে চিন্তা করি, যখন একটা স্টেপের মুখে আমরা চালাবো তখন ফার্স্ট একটা স্টার্টিং পালস দিতে হয়। স্টার্টিং পালসটা দেওয়ার জন্যই দেওয়া, স্টার্টিং পালস থাকলে আমি কনফার্ম হবো এই ডট পয়েন্টটা এখানেই থাকতেছে, এটা কনফার্মেশনের জন্য আমাকে আসলে এটা দিতে হবে। এটা যখন দেওয়া হয়ে গেল তখন থেকে আমরা আসলে পালস কাউন্টিংটা শুরু হবে। এখান থেকে আমাদের টাইম ইকুয়াল টু 0 স্টার্ট হলো, টি ইকুয়াল টু 0, এটা হলো স্টার্টিং পালস, এসপি লিখে রাখলাম স্টার্টিং পালস, পি ইউ এল এস ই, আর এখান থেকে শুরু হচ্ছে টি ইকুয়াল টু 0। এবার কি হচ্ছে, আমি যদি রিভার্স সিস্টেমে ঘোরাতে চাই, আমি যদি এখন টাইম টি ইকুয়াল টু 0 থেকে টাইম আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, এদিকে টি মিলি সেকেন্ড আস্তে আস্তে সময় এগিয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে আমাদের, যে এখান থেকে আমাদের ফার্স্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5 4, এটাকে আমি প্রথমে পাচ্ছি, যেন আমি এটাকে লিখলাম হচ্ছে 4। এরপরে আমাদের পরের যেটা পালস সেটা যাচ্ছে হচ্ছে টাইম আস্তে আস্তে আগাচ্ছে, 4 পার হওয়ার পর সে পাচ্ছে 3 এর জন্য আমি এখানে লিখলাম 3। এর পরের টাইম স্লটে সে পাচ্ছে 2, আমি লিখলাম এখানে 2। এরপর টাইম স্লটে সে পাচ্ছে হলো 1, এখানে আমি লিখলাম 1। এই 4 3 2 1 সিকোয়েন্সে যখন সে যাবে তখন সে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এবং একটু আগে আমি বলে নিয়েছি যে এখানে কিভাবে আমরা চিহ্নগুলো দিব। যে ভার্টিক্যালের ক্ষেত্রে এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে 5 1, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 5 1 ছিল, এটা ছিল 5 3 এবং এটাকে কেটে দিই, এগুলো কেটে আমরা দিয়েছিলাম এখানে দিয়েছিলাম 5 4 আর 5 2। এটা প্রয়োজনটা একটু বলে নিই, এইটা না দিলে আমরা ট্রানজিস্টরটাকে কখন কিভাবে চালাতে হবে এটা বুঝতে পারবো না, কারণ এটার জন্য আমাকে এটার সাথে ট্রানজিস্টর সম্পর্ক আছে। এই জন্য আমাকে এখানে কি করতে হবে, এখানে দাগগুলো দিয়ে নিতে হবে প্রপারভাবে। আমরা যদি চিহ্নগুলো ঠিক মতো না দিই তাহলে আমরা বুঝতে পারবো না। এখন আমাকে যদি বলে যে ক্লকওয়াইজ রোটেশন করতে হবে, তাহলে আমরা হচ্ছে 4 3 2 1 সিকোয়েন্সে রান করব। 4 3 2 1 মানে প্রথমে আমরা রান করব এটাকে, এখানে আমি লিখে রাখলাম হচ্ছে 1, এটাকে প্রথমে দিতে হবে না, এখানে 1 লিখলে কনফিউশন হয়ে যাবে, আমি এ লিখি। এ তে হচ্ছে প্রথমে আমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে ট্রানজিস্টরটাকে, তারপরে এরপর কি 3 কোথায় আছে, এখানে 3 আছে, তাহলে এটাতে আমি বি দিলাম। এরপর আমাকে কি করতে হবে, 4 3 2 1, 2 তে কি করতে হবে 2 4, এখানে যেমন এটা 2 আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে সি, আর এখানে 1, এখানে হচ্ছে ডি। এই পালসগুলো আমাকে কোথায় দিতে হবে, তাহলে দিতে হবে এখানে, অর্থাৎ এ, এখানে এ বি সি ডি।
এরকম 4টা গেটে 4টা পালস দিয়ে দিলাম, এবিসিডি 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 এভাবে যেন 5টা দিতে থাকি, ঠিক আছে, এ বি সি ডি এবিসি এভাবে দিতে থাকলে এটা তখন ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা আমি দিলাম তখন হচ্ছে এই যে সি ডাব্লিউ ডিরেকশনে ঘুরবে, যেখানে লিখে রাখলাম দেখো সি ডাব্লিউ। বুঝছো? তো তোমাদের কুইজ গুলো এরকমই হবে যে তোমাদের এখানে ড্রাইভার সার্কিট দেওয়া থাকবে, মোটর দেওয়া থাকবে, তোমাদেরকে বলা হবে যে তোমরা টাইমিং ডায়াগ্রামটা ড্র করে আমাদেরকে দাও, অথবা ড্রাইভার সার্কিটের সিকোয়েন্সটা বসায় আমাদেরকে দাও। তখন তোমাকে করতে হবে পুরো প্রবলেমটা বুঝতে হবে, প্রবলেমটা বুঝে তোমাকে ড্রাইভার সার্কিটটা ডিজাইন করতে হবে এবং টাইম সহকারে বসা আমরা সেভাবে করে পাঠাবো। তো টাইমিং ক্যালকুলেশনটা আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করে। এই হচ্ছে ফ্যাক্ট। এবার আমরা আসি হলো বাকিগুলো। তাহলে আমাকে যদি এটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে বলে তাহলে আমাকে কি করতে হবে, এক্স্যাক্টলি জাস্ট অপোজিটটা করতে হবে। অর্থাৎ আমরা এবার করবো কি, ডিসিবি এবার প্রথমে ডি দিব, তারপরে বি, তারপরে সি, তারপরে এই ডিসিবি এর সিকোয়েন্সে যদি আমরা সুইচিং করতে থাকি তাহলে আমার এই মোটরটা তখন সিসিডব্লিউ তে ঘুরবে এবং এখানে টাইমিং ডায়াগ্রামের সাথে আমাদের এই রোটেশনের এরকম সম্পর্ক। তো এই জন্য আমরা এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আর স্পিডের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তো বলে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 45 ডিগ্রি বা একটা থিটা প্রাইম, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, সেটাতে আমরা সময় পাচ্ছি হলো এখান থেকে এই পর্যন্ত, এবং এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই পর্যন্ত এটা একটা টাইম ডিলে হিসাব করতে পারলে আবার সে একই টাইম স্লটটা বারবার ফিরে আসতেছে। এইভাবে করে আমরা এটার হিসাবটা করতে পারি। এটার ক্ষেত্রে যদি স্টার্টিং পালস ধরি তাহলে আমরা আসলে এভাবে করে হিসাব করতে পারি যে এখান থেকে এটা হলো টাইমটা কতটুকু এবং সে অনুযায়ী কতটুকু মুভমেন্ট করতেছে। সেখান থেকে আমরা প্রথমে ক্যালকুলেট করব যে রিভলিউশন ফর ওয়ান সাইকেল আর ওয়ান রোটেশন, এটা বের করে নেব যে একটা রোটেশনে কটা রেভলিউশন, কয়টা স্টেপ লাগতেছে। স্টেপ ফর ওয়ান রেভলিউশন করে দিই, স্টেপ ফর ওয়ান রেভলিউশন যদি আমি পেয়ে যাই তো তাহলে আমি আসলে হিসাব করতে পারবো যে আমার কি লাগতেছে। স্টেপ ফর ওয়ান রেভলিউশন, তো একটা রেভলিউশনে কটা স্টেপ লাগছে সেটা আমি ক্যালকুলেট করবো, তারপরে আমি আরপিএস বা প্রতি সেকেন্ডে এসে কত আরপিএম ঘটে, মানে প্রতি সেকেন্ডে কয় পয়েন্ট ঘটে সেখান থেকে আরপিএমটা বের করতে পারবো। এই হচ্ছে আমার এখানকার হিসাব। এবার আমি দেখাতে চাচ্ছি যে পরেরটা, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব কিভাবে, সেখানে একটা নিউ শেয়ার দিচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটারই এখানে সারাংশ চলে এসেছে। যে আমরা এতক্ষণ আসলে এই মোটরটা নিয়ে আলোচনা করেছি যে তার রোটর পোল থাকছে 8টা, স্টেটর পোল থাকছে 6টা। এবার আমরা দেখবো যে রোটর পোল 8টা এবং স্টেটর পোল 6টা থাকলে আমাদের কিভাবে সলিউশন করতে হবে দেখে নিই একভাবে। সেটা হচ্ছে এরকম যে আচ্ছা, এবার আমরা সলিউশন করে নিই যে এখানে আমরা ম্যাথমেটিক্যালি এটা সলভ কিভাবে করতে পারি। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে হিসাব করতে হবে যে যদি কোশ্চেন এরকম বলে যে একটা মোটর দেওয়া আছে যেখানে স্টেটর পোল হলো 8টা, রোটর পোল 6টা। এবার বলবো ক্যালকুলেট দ্য স্টেপ অ্যাঙ্গেল থিটা and number of steps for one revolution, theta and number of steps for bracket equal 1 rev। এবার এটাকে আমরা কিভাবে সলভ করব, তো আমি
জিওমেট্রিক্যাল সলভটা তো একটু আগে দেখালাম, এবার আমরা ম্যাথমেটিক্যাল এটা দেখাই। আমাদের বের করতে হবে প্রথমে স্টার্টার কোণ হচ্ছে 8। তো এই স্টার্টারের এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে একটা পোল থেকে আরেকটা পোলের যে অ্যাঙ্গুলার ডিসটেন্স, সেটা হচ্ছে এটা। এটাকে আমরা ডিনোট করলাম থিটা এস দ্বারা। এটা হচ্ছে থিটা এস। আর এটা হলো লম্ব এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এটা যে ডিসটেন্স, এটাকে আমরা লিখব থিটা আর। These are called rotor teeth. These are called rotor slots. So this is teeth or tooth, and this is slot. T and S. T and S. Number of T is equal to number of S. Is equal to 6. তো গুণে দেখি 1 2 3 4 5 6, অথবা যেখানে 1 2 3 4 5 6। তাহলে আমরা নাম্বার অফ টিথ অথবা নাম্বার অফ স্লট বের করেই সুন্দরভাবে হিসাব করতে পারি যে থিটা আসলে কত হবে। এবার দেখি কত হয়। থিটা সমান তাহলে কি হবে? থিটা সমান 360 ডিগ্রি ডিভাইডেড বাই 45। তাহলে কি হলো? সরি, এখানে 45 হবে না, এখানে হবে 8। আচ্ছা, এখানে হচ্ছে 360 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 8। তাহলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এটা বলো দেখি থিটা সমান কত হবে? ডিগ্রি ডিভাইড বাই 6। হ্যাঁ, 6 তাহলে কত হচ্ছে? 60 ভ্যালু। এখন আমাদের থিটা এস এবং থিটা দুটো বের হয়ে গেছে। এবার স্টেপ অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা এস ডিফারেন্স টু থিটা আর। ডিফারেন্স টু মানে হচ্ছে এটা বড় হলেও সমস্যা নাই, এটা বড় হলেও সমস্যা নাই, আমরা পার্থক্যটা বের করবো। সমান সমান আমরা যদি এখানে বসাই তাহলে 45 ডিগ্রি ডিফারেন্স টু 60 ডিগ্রি, তাহলে সমান সমান কত হচ্ছে? 15 ডিগ্রি। একটু আগে যে আমরা অ্যানিমেশন করে দেখলাম সেটাই আসলে এটা, যে স্টেপ অ্যাঙ্গেল আমাদের 15 ডিগ্রি হলো। এখন এটা প্রথমে এবার অ্যালাইন হয়ে আছে, এরপরে এটার সাথে এটা এভাবে অ্যালাইন হয়ে থাকবে, এটার সাথে এটা, সেখানে মাত্র 15 ডিগ্রি করে পরে সে শিফট হবে। এখন কথা হচ্ছে ফুল রোটেশন আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন হলো যদি সে প্রত্যেকটা স্টেপে 15 ডিগ্রি করে করে মুভ করে, কটা স্টেপ তার লাগবে? অর্থাৎ নাম্বার অফ স্টেপস, নং অফ স্টেপস, আমি যদি এখানে এন ও লিখে রাখি, নাম্বার অফ স্টেপস নং, আমি সংক্ষেপে লিখে রাখলাম নং অফ স্টেপস। ঠিক আছে, নং অফ স্টেপস ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিভাইডেড বাই 15, তাহলে আমি হিসাব করব হচ্ছে 24। 15 30 দিয়ে গুণ করলে হয় 450, 45, তাহলে 15 20 300 4 15 60 360 হয়ে গেছে। তাহলে 15 কে আমি 20 দিয়ে গুণ করলে হচ্ছে 300, আর হচ্ছে 4 15 60 360। তাহলে হলো আমাদের হিসাব। এখন কথা হলো টাইম পিরিয়ডটা বের করতে হবে যে 1 রিভলিউশন হতে সময় লাগে, 1 রিভলিউশনে লাগে হচ্ছে তোমার কত? 24 স্টেপস। এবার একটু সহজ হিসাব করে নিই। আমার যদি কথার কথা 300 আরপিএম লাগে, আমি তাহলে কি করব? 300 আরপিএম হলে আমাকে বুঝতে হবে প্রতি সেকেন্ডে তাহলে ঘুরবে হচ্ছে 5 বার। প্রতি সেকেন্ডে ঘুরবে 5 বার, তাহলে 300 আরপিএম। আরপিএম মিন্স যে সে সেকেন্ডে ঘুরবে মাত্র 5 টাইমস। তাহলে এখানে আমি লিখব হচ্ছে 5 আরপিএস।
5 rps। তাহলে সেকেন্ডে যদি 5 বার ঘোরে তাহলে 1 রোটেশন বা 1 রিভলিউশন সমান কি হবে? 1 রিভলিউশন সমান হবে যে 1/5 1/5 that means 0.2 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা রিভলিউশন আমি পাচ্ছি 0.2 সেকেন্ড। এবার করতে হবে কি 1 স্টেপ। 1 স্টেপের মধ্যে কি আমরা একটা রিভলিউশন আছে 24টা স্টেপ, তাহলে 1 স্টেপ রিকোয়ার্স 0.2 সেকেন্ড divided by 24. This is the result and it would be some number of microsecond. Ever clear? তো এটা একদম ইজি একটা হিসাব ক্যালকুলেশন। এভাবে করে আমরা আসলে বের করতে পারবো যে আমাদের মোটরের প্রত্যেকটা টাইম স্টেপ কত হবে। তখন আমরা কোশ্চেনে যদি বলা থাকে তোমাকে এমন একটা সুইচ একটা সিস্টেম আমাকে ডিজাইন করতে হবে যেটার মধ্যে যেটা রোটেশন হবে 300 or 200 or 240 বা যেরকম চাওয়া হয় তোমরা এই অনুযায়ী মানে আরপিএম এর উপর ডিপেন্ড করবে যে আমাদের স্টেপটা কত মিলিসেকেন্ড পর্যন্ত যাবে। এক্স্যাক্টলি। আমার ক্যালকুলেশন আসছে 8.33 মিলিসেকেন্ড, তোমরা একটু দেখে নিও এটা ঠিক আছে কিনা। তো একটা স্টেপে আমাদের 8.33 মিলিসেকেন্ড করে লাগবে। তাহলে আমাদের হিসাবটা হয়ে গেল। এবার আমি এটা যদি আগের প্রবলেমে বসিয়ে দিই নিউ শেয়ার করে, একটু খেয়াল করে দেখো 8.33 মিলিসেকেন্ড। তাহলে আমরা প্র্যাকটিক্যাল যে আমার টাইমিং ডায়াগ্রামটা কি হয়ে গেল, এইখান থেকে আমার এইটুকু হলো 8.33 মিলিসেকেন্ড 8.33। আমি যদি এখানে বসাই যে টি মিলিসেকেন্ড, তাহলে এখন একটু খেয়াল করে দেখো এটা যদি 8.33 হয় তাহলে প্রত্যেক 3টা সাইকেলে এসে আমার কি হয়ে যাবে, এখান থেকে বলো তো 1 2 3 এই 3টা সাইকেলে এসে আমার হয়ে যাচ্ছে 25 মিলিসেকেন্ড ইনটু 3, হ্যাঁ 25 মিলিসেকেন্ড। এই ডিসটেন্সটা আমার হচ্ছে 25 মিলিসেকেন্ড 3টা স্টেপে। তাহলে একটু খেয়াল করে দেখো যে 25 মিলিসেকেন্ড। তার মানে 25 মিলিসেকেন্ডে সে আসলে যাচ্ছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তোমার এই ডিগ্রিটা অ্যাচিভ হবে। তো এটা দুই ভাবে আসতে পারে, একটা আরপিএম দিয়ে আসতে পারে, আরেকটা আসতে পারে রেডিয়ান পার সেকেন্ড দিয়ে। তোমার অঙ্কের প্রবলেমে বলা হবে যে তুমি এত রেডিয়ান পার সেকেন্ড এই স্পিডে নিয়ে চলে আসবে। যেমন এখন 45 ডিগ্রি হচ্ছে 25 মিলিসেকেন্ডে, এটাকে রেডিয়ানে প্রকাশ করা তো খুবই সহজ, ঠিক আছে। তো রেডিয়ান তোমার যে পাই 180 ডিগ্রি যে হিসাবটা জানো সেটা দিয়েই করে নিতে পারবে। হ্যাঁ, তো পাই রেডিয়ান 180 ডিগ্রি বাস হয়ে গেল, রেডিয়ান পার সেকেন্ডে চলে আসলো। তো এইভাবে আমরা আরপিএম বা রেডিয়ান পার সেকেন্ডের রিকোয়ারমেন্ট থেকে একটা কমপ্লিট সার্কিট ড্র করতে পারি। এখানে পজিশন, টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম এবং ড্রাইভার সার্কিটের সবকিছু সম্বন্ধে একটা কমপ্লিট ডিজাইন কিভাবে ডিজাইন কাজ করতে হয় সেটা আমরা বললাম। এবং এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের আছে সেই প্রবলেমগুলো সম্পর্কে আমরা একটা ডিসকাস করলাম। আর একটা ছোট্ট আলোচনা করে নিই, যেমন এটার ক্ষেত্রে যদি এরকম আসে যে সুইচ রিল্যাক্টেন্স মোটর, a switched reluctance motor SRM has 6 starter poles, একটা দুইটা 6টা, আর রোটর পোল দেওয়া আছে 4টা। স্টার্টার পোল 6টা, রোটর পোল 4টা। তাহলে এই মোটরের স্টেপ অ্যাঙ্গেল কত হবে? তাহলে আগের মতোই সিম্পল, থিটা এস বের করবো। থিটা এস হলো 360 কে 6 দিয়ে ভাগ করলে হয় 60 ডিগ্রি, হচ্ছে থিটা এস। এবং থিটা আর হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4, তবে 90 ডিগ্রি। এবার এই দুটোর ডিফারেন্সটা বের করি, সিম্পল 30 ডিগ্রি। এখন যদি নাম্বার অফ স্টেপস ফর ওয়ান রেভলিউশন হিসাব করি, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 12। নাম্বার অফ স্টেপস ইজ ইকুয়াল টু 12। কি হয়ে গেল আগের যে স্টেপটা। এইভাবে করে আমাদের বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে এবং কমপ্লেক্স সিস্টেম থাকতে পারে। নেক্সট কুইজে যেটা আমরা বৃহস্পতিবারে সবাই মিলে বসতে দেব।
হয়তো বা 5:45 এ শুরু করবো আমরা। তো লাস্ট টাইম তোমরা 6:30টার আগে জমা দিয়ে দিবে, এবং এখানে এই ধরনের প্রবলেম করতে হবে, সেটা ফুল স্টেপ স্টেপের মতো হতে পারে, হাফ স্টেপ স্টেপের মতো হতে পারে, তারপরে ব্রাশলেস ডিসি মোটর এবং সুইচ রিল্যাক্স মোটর, অর্থাৎ জাস্ট রিল্যাক্স মোটর মানে স্টেপার মোটর আর ব্রাশলেস, এগুলো আমাদের এই ফার্স্ট কুইজে থাকছে। এই কুইজ রিলেটেড যে সিলেবাস সেটা আজকে পর্যন্ত, এবং নেক্সট ক্লাসে আমরা একটা ডিসকাস করবো যে কারো যদি কুইজের প্রিপারেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, অথবা কিভাবে আমরা প্রিপারেশন নিব, এবং কি ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে পারি, অথবা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা ডিফিকাল্ট লাগছে কিনা, সেগুলো আমরা ডিটেইল আলোচনা করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো। স্যার স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার আমাদের কি কুইজে স্যার সেট হবে? কুইজে সেট তো ডেফিনেটলি হতে হবে, অনেক স্টুডেন্ট তো এটা অনেক কিছু ভেরিয়েবল থাকতে পারে, যেমন তোমার রোল নাম্বার বা আইডি আছে, তোমার আইডি শেষের ডিজিট হিসাব করে ওকে প্রবলেম থাকতে পারে, এভাবে করে ভেরিয়েশন আসবে। ধরো তোমার আইডি কত, ধরো কত কথা 139 তো শেষ ধরো 9 আছে। হ্যাঁ, আমি তোকে বললাম যে তুমি এমন একটা স্টেপার ডিজাইন করবা যেটার স্টেপ অ্যাঙ্গেল হবে তোমার রোলের লাস্ট ডিজিট ইনটু 2, মানে 18 ডিগ্রি তোমার স্টেপ অ্যাঙ্গেল হবে, এরকম একটা মোটর তুমি ডিজাইন করবে। অথবা এরকম বললাম যে পোল সংখ্যা হবে তোমার লাস্ট ডিজিট ইনটু 2, এরকম করে যদি বলে দিই তাহলে ইভেন নাম্বারও থাকছে, তুমি ডিফারেন্ট একটা প্রবলেম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং বিভিন্ন রকম সেট হতে পারে, কিন্তু সেট হওয়া অর্থ এই না যে এটা কোনো ডিফিকাল্ট কোশ্চেন কিছু না, জাস্ট একটু ভেরিয়েশন হবে, এবং তোমরা টাইম পাবা। এবং এটা ওপেন বুক এক্সাম, তোমরা লার্নিং ম্যাটেরিয়াল ইত্যাদি সবকিছু নিয়ে পরীক্ষা দিতে বসবে, এবং সে অনুযায়ী আনসার করবে। ওপেন বুক এক্সাম, এবং সে অনুযায়ী জমা দিতে হবে। আর কি টাইপের প্রিপারেশন ইত্যাদি সেটা পর ক্লাসে আলোচনা থাকছে। আর কোশ্চেনটা খুব সহজ এবং সংক্ষিপ্ত হবে, তোমরা জাস্ট খাতা নিয়ে আনসার করে ওটা পিডিএফটা স্ক্যান করে আগের মতো করে ফর্ম দেওয়া থাকলো বা জমা দেওয়ার জায়গা দেওয়া থাকলো, ওইভাবে জমা দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এই কথা তোমাদের সাথে। স্যার আমাদের কুইজটা স্যার 6টা থেকে স্যার নিলে স্যার ভালো হয় স্যার, কারণ মাগরিবের আজান দেয় তো স্যার একদম ক্লোজ হয়ে যায় 5:45। আমার অসুবিধা নাই, একটা সেকশনে 6টা থেকে আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি পোস্টিংটা দিয়ে রাখবো 6টার আগে শুরু হয়ে যাবে। ধরো 6টা বাজার হয়তো 5 মিনিট আগে শুরু হয়ে যাবে, আর এদিকে 6:25 দিকে হয়তো শেষ হয়ে যাবে, এরকম হবে। মানে 6:30টার মধ্যেই ওদেরকে ছেড়ে দিতে হবে, আরেকটা ব্যাচ আছে ওদের সাথে এই কথাই হয়েছে। তো ধরো 5:55 থেকে আমরা যদি শুরু করি 5:55 থেকে স্যার 6:30টার মধ্যে। জি স্যার 6:30টার আগে 25 পর্যন্ত টাইম থাকবে, এরকম। কুইজে অ্যান্সার দিতে বেশি সময় লাগে, 15 মিনিট বা 20 মিনিট টাইম লাগে কুইজে। কুইজ অত বিশাল কুইজ তো না, তোমরা যে মনে করছো একদম সিম্পল, যে বুঝবে তো 10-15 মিনিটে হয়ে যাবে, দিয়ে তোমরা জমা দিয়ে দিবে। এই আর টাইম তো থাকবে, সেই টাইমের মধ্যে দিলেই হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ বলো বলো। স্যার মাঝখানে আমার 5-7 মিনিট কারেন্ট ছিল না, তখন অ্যাটেন্ডেন্স করা হয়েছে কিনা, আমার এখন আবার ঢুকছে, মানে 5-7 মিনিট তুমি সিআর কে একটু জানাও তো, কালেক্ট করছে তোমার অ্যাটেন্ডেন্সটা? হ্যাঁ 114। আচ্ছা, স্ক্রিনশট কি নেওয়া হয়েছে দেখো তো, চেক করে। নেওয়া হয়েছে স্যার, 114 আছে। ঠিক আছে, আর তোমাদের কুইজ রিলেটেড এনি আমরা যেটা ডিসকাস সেটা আমরা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমাদের পরের ক্লাসের টাইম হয়ে গেল, তো আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।